আবার স্বাগত কৃষি বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, তিনি এবং মালয়েশিয়ার প্রধান একমত হয়েছে যে কর্মী নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়। প্রধানমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য উচ্চমূল্য সংযোজন খাত অন্তর্ভুক্ত ছিল। মেহেদী হাসানের রিপোর্ট। সোমবার স্থানীয় সময় সকাল 8:30টায় মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী। এরপর লাল গালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে এবং এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। সংবর্ধনা শেষে একান্ত বৈঠকে মিলিত হন দু নেতা। শ্রমবাজার সহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাদের। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আনোয়ার ইব্রাহিম এ সময় দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। Father and mother, and I told him about my first experience in one. প্রধানমন্ত্রী তারেক রহমানও দুদেশের সম্পর্কের ব্যাপারে আশাবাদী। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানান তিনি। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open the labour market as soon as possible. দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Strong potential for Malaysian investment in Bangladesh. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 5 আর্থিক প্রতিষ্ঠানে বসছে প্রশাসক। আমানতকারীদের টাকা ফেরত দিতে এমন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তার আগে 5 প্রতিষ্ঠান বন্ধ বা অবসান করা হবে। এজন্য প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেই প্রশাসক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, অবসায়ন বা বন্ধের তালিকায় যে 5 আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হলো ফার্স্ট ফাইন্যান্স, ফারিস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এই 5 প্রতিষ্ঠানে 27,000 আমানতকারীর প্রায় 2,700 কোটি টাকা জমা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসক নিয়োগের পর শুরুতে ব্যক্তি আমানতকারীরা 10 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। টানা দুবার কমার পর আজ দেশের বাজারে বাড়ল সোনার দাম। বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আজ দেশের বাজারে ভরিতে বেড়েছে সর্বোচ্চ 4,432 টাকা। নতুন দাম অনুযায়ী ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,30,772 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,20,391 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরির দাম হবে 1,89,248 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি 1,54,606 টাকা। এদিকে আজ দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 5,249 টাকা। ব্যবসা বাড়ানোর চাইতে টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ মনে করছেন ব্যবসায়ীরা। সিপিডির বাজেট সংলাপে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যবসা সহজীকরণ নিয়ে বাজেটে নানা ঘোষণা থাকলেও আমলাদের কারণে তা বাস্তবায়ন করা যাবে না। তবে অর্থমন্ত্রী বলেছেন, যারা বাধা হয়ে দাঁড়াবেন তারা প্রশাসনে থাকতে পারবে না। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট।
বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বিপরীতে সরকারের পরিচালন ব্যয় আর উন্নয়ন প্রকল্পের চাপ। প্রস্তাবিত বাজেটে এমন বাস্তবতায় সব পক্ষকে নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির sustain structural reform, and this is a historical opportunity for them. বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে থোক বরাদ্দ বেড়েছে 998%, কিন্তু এই অর্থের প্রাপ্তি আর ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি। Lack of adequate funding. ৩০ লাখ টাকার বেশি আয়কর দেয় এমন ব্যক্তিদের তুলনায় নতুন বাজেটে নিম্ন আয়ের মানুষদের করের বোঝা বেশি হারে বাড়বে, যা কর ব্যবস্থার ন্যায্যতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। চলমান দেশীয় ও বৈদেশিক অর্থনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতি শক্তিশালী করতে কার্যকর নীতি বাস্তবায়ন, রাজস্ব আদায় বৃদ্ধি, সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া, সুশাসন নিশ্চিত করা এবং বেসরকারি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন বক্তারা। অন্তত একটা রিফর্ম বাজেটে আনা দরকার, যেটা সোর্স ট্যাক্সের শ্রেণীবিন্যাস থেকে শুরু হতে পারে। আমাদের ভাবা উচিত যারা কর দিচ্ছে তারা রাষ্ট্রের কাছে কি পাচ্ছে। Middle class today is a fragile income band. তিন বিপদ নিয়ে দেশের অর্থনীতি চলছে। প্রথমটা দুর্নীতি, এরপর প্রকল্পের বাস্তবায়ন সময়ক্ষেপণ, এটি দুর্নীতির সমান, এবং তৃতীয় সংকট প্রাতিষ্ঠানিক অপচয়। এতগুলা সরকারি প্রতিষ্ঠান যার সিংহভাগই কোনো কাজে আসছে না। অবাস্তব কিছু বিষয় হিসেব এবারের বাজেটের মধ্যে চলে এসেছে। সংস্কার ঘিরে বক্তাদের নানা পরামর্শ ও চাহিদার আলাপের মাঝে ব্যবসায়ীদের আশঙ্কা সরকারের সংস্কারের উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে। Still we cannot come out with a mob culture. জ্বালানি স্বল্পতা আর উচ্চ সুদ হারের কারণে আপাতত প্রবৃদ্ধি নয়, টিকে থাকাই ব্যবসার জন্য বড় সংকট। সরকার ব্যবসার পরিবেশ সহজ করতে বাজেটে নানা ঘোষণা দিলেও মনে হয় না আমলাতন্ত্রের কারণে এগুলো বাস্তবায়ন করা যাবে। আপনার কি মনে হয় আমলাতন্ত্র ঠিকঠাক কাজ করছে? করছে না। এর মধ্যে যোগ হয়েছে মব কালচার। ব্যবসায়ীদের এমন আশঙ্কার জবাব দিলেন খোদ অর্থমন্ত্রী। যারাই বাধাগ্রস্ত করতে চাইবে they will be found out and they will have to show the way out. আমি কিন্তু ক্যাটাগরিক্যালি বলতেছি, anybody standing in the way of deregulation. এ সময় অর্থমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নীতি বিভাগে আমলাতান্ত্রিক নয়, বরং দেশের মানুষ ও ব্যবসায়ীদের চেনে বোঝে এমন যোগ্য গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে সরকার কাজ করতে চায়। আমি 100% না পারি, 80% করি, 70% করি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে অনিয়ম, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানায়, গত 18 জন গঠিত কমিটিকে 21 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে টিকিট বিক্রিতে অনিয়ম, অতিরিক্ত বুকিং, আসন ধরে রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি ও টিকিট পুনর্বিক্রয় সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। পাশাপাশি কোনো যাত্রী, সেলস এজেন্ট বা বাহ্যিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা থাকলে তাও তদন্তের আওতায় আনা হবে। তদন্ত শেষে টিকিট বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সুপারিশ দেবে কমিটি। নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে সময় লাগবে আরও অন্তত 5 বছর। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম মৃতা আরও জানান, এ সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনায় রয়েছে সরকার। রাজধানীতে বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা শিরোনামে কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা জানান মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, সিভিল এভিয়েশনের পরিকল্পনায় আগামী 20 থেকে 30 বছর বা তারও বেশি সময়ের জন্য বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার এবং কৌশলগত দিক নির্দেশনা নির্ধারণ করা হবে। এর আওতায় বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, এয়ার নেভিগেশন সেবার আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি নির্ভর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হবে। ভালো মিটিং হয়েছে এবং আমরা এটা অচিরেই এটা কাজটা শুরু হয়ে যাবে। লিজনার প্ল্যান আছে আমাদের, কারণ আমাদের ওইটা পেতেও তো আমাদের সময় লাগবে। সে 5 বছরের মতন একটা টাইম পিরিয়ড আছে, সেই 5 বছরটা কাভার দেওয়ার জন্য আমরা লিজে যাব। এবার প্ল্যানিং চলছে, এখনো কোনো ফাইনাল ডিসিশন আসে না, আমরা এটা নিয়ে প্ল্যানিং করছি। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর প্রস্তাবিত বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো পসেসিভ থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ মাজিদুল হকের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।